গল্পের নাম প্রিয়তমা, লেখিকা জিনা চৌধুরী, হাবিবা। পর্ব সংখ্যা 21। রূপকের বাবা হাট থেকে বড় রুই মাছ নিয়ে এসেছেন। হাজেরা বেগম বিড়বিড় করে বকে যাচ্ছেন রূপকের বাবাকে, মাছ কেন কেটে আনলো না? মাছ বড় হওয়ায় কাটতে বেগ পেতে হচ্ছে। বারবার হাত থেকে পিছলে ছুটে যাচ্ছে। হাজেরা বেগম ফারিয়াকে সরিয়ে দিয়ে নিজেই বসলেন মাছ কাটতে। দুপুরে রান্নার সব জোগাড় করে প্রীতি ঘরে গেল। পরপরই হুট করে রুবি এসে প্রীতির ঘরে ঢুকে গেল। প্রীতি ভ্রু কুঁচকে তাকায়। সকাল থেকে দেখছে রুবির এলোমেলো দৃষ্টি কেমন করে যেন তাকিয়েছিল ওর দিকে। রুবি নিজেকে সামলে হালকা হাসলো। উত্তরে প্রীতিও হাসলো। রুবি ঢোক গিলে নিজেকে ধাতস্থ করে বলল, আমাকে মাফ করে দিও প্রীতি। আমি তোমাদের সাথে না বুঝে অনেক অন্যায় করেছি। হয়তো আমি ক্ষমার যোগ্য না, তবু বলছি আমাকে ক্ষমা করে দিও। প্রীতি বোকার মতো চেয়ে রইল। অবাক গলায় বলল, কিসের জন্য ক্ষমা চাইছো? রবি ছলছল চোখে বলল, তোমার মতো আমিও জানতাম না তোমার মতো আমার বাবা আর ভাইও নারী পাচারের সাথে জড়িত। আমার ভাই রকি আমাকে এখানে পাঠিয়েছে রূপকের সব ইনফরমেশন তাকে দিতে। আমি এই বাড়িতে থেকে রূপক কখন কি করে না করে, তার জীবনে কি ঘটছে না ঘটছে সব জানাতাম আমার ভাইকে। রূপক সব জেনেও চুপ করে রইল। প্রীতি বিস্ফোরিত চোখে তাকিয়ে এলো। রুবিকে প্রথম দেখে তার তেমন একটা ভালো লাগতো না। কেমন জানি লাগতো রুবির ব্যবহার। তবে প্রীতি ভাবেনি এমন কিছু রুবির মন চলছে। সে তো স্বাভাবিকভাবেই ভেবে নিয়েছে এক একজনের ব্যবহার চলার ধরন এক এক রকম। সবাইকে সবার ভালো লাগবে এমনটা নাও হতে পারে। রুবি দুই হাত জোর করে প্রীতির কাছে আরেকবার ক্ষমা চেয়ে বেরিয়ে যায়। প্রীতির ভাবনার মাঝে হাজেরা বেগমের ডাক পড়ে দৌড়ে নিচে চলে যায় প্রীতি। রুই মাছের টুকরোগুলো ফ্রিজে রেখে দেয় হাজেরা বেগম। চিংড়ি মাছ রান্না করবেন বলে আগেই নামিয়ে রেখেছেন। প্রীতি মাছ ধোয়ার সময় সব মাছের খোলস ছাড়িয়ে নেয়, নয়তো খাওয়ার সময় খোলস ছাড়াতে কষ্ট আর বিরক্তি দুইটাই হয়। ফারিয়া আর প্রীতি মিলে রান্না শেষ করে সব গুছিয়ে রাখে। প্রীতি আগে আগে গোসল সেরেই নিচে নেমে আসলো। এক এক করে সব খাবার ডাইনিংয়ে নিয়ে আসছে। তখনই রূপক বাড়িতে ঢোকে। ঘর্মাক্ত শরীরের সাথে শার্ট আটকে আছে। গলার টাই ঢিলে করতে করতে বাড়িতে ঢুকলো। প্রীতিকে খাবার টেবিলে আনতে দেখে আশেপাশে তাকালো। কাউকে দেখতে না পেয়ে চট করে প্রীতির গালে চুমু দিয়ে সরে দাঁড়ালো। প্রীতি চমকে পাশে তাকিয়ে রূপককে দেখলো। রূপক এমন একটা ভাব করলো যেন এখানে কিছু হয়নি। ঢাকনা সরিয়ে দেখছে কি রান্না হয়েছে। সবগুলো খাবারের ঢাকনা সরিয়ে শেষের বাটিতে চিংড়ি মাছ দেখে নিজেকে সামলাতে পারলো না। চামচ দিয়ে একটা তুলে মুখে দিয়ে দিল। চিংড়ি মাছ রূপকের পছন্দের খাবারের তালিকায় আছে, কিন্তু চিংড়ি মাছে রূপকের অ্যালার্জি আছে। চোখ নাক লাল হয়ে হাসি শুরু হয়। একদিন একটু হাসি আসবেই, তাই বলে প্রিয় খাবারের স্বাদ মিস করা বোকামি ছাড়া আর কিছুই নয় বলে রূপক মনে করে। প্রীতি কড়া চোখে তাকিয়ে বাটি সরিয়ে নিয়ে বলল, আপনার না অ্যালার্জি আছে চিংড়ি মাছে? প্রীতি থেকে বাটি কেড়ে নিয়ে আর একটা মাছ মুখে দিল। প্রীতি কটমট করে তাকালো। রূপক ডন কেয়ার ভাব নিয়ে রুমে চলে গেল। দুপুরের খাবার খেয়েই একটু ঘুমিয়েছিল রূপক। বিকেলে ঘুম থেকে ওঠার পর থেকে হাসি শুরু হয়েছে। হাসি দিতে দিতে নাক মুখ লাল হয়ে যাচ্ছে। একবার হাসি আসলে একসাথে 10-12টা হাসি আসে। একেবারে শরীর ব্যথা হয়ে গেছে, সাথে মাথাটাও হালকা ভার হয়ে আছে। প্রীতি রুমে এসে এই অবস্থা দেখে ব্যঙ্গ করে বলল, একেবারে ঠিক হয়েছে, নিজের যেটাতে ক্ষতি হয় সেটাকে খেতে বলেছে। রূপক নাক ডলে বিড়বিড় করে বলল, কেউ এক নজরের একজনের সান্নিধ্যে আসলে আমার সবটা এলোমেলো হয়ে যায়। তবুও মনে বারে বারে তাকে ছুঁতে চায়। প্রিয় জিনিসে যতই অ্যালার্জি থাকুক না কেন, সেটা সবসময় প্রিয়ই হয়। রূপক বিড়বিড় করে বললেও প্রীতির কানে সবটা যায়। একটু লজ্জা বোধ করে পরক্ষণে নিজেকে ধাতস্থ করে নেয়। রূপক প্রীতিকে টেনে ওর কোলে মাথা রেখে শুয়ে পড়ে। মাথায় প্রীতির হাত নিয়ে চোখ বুজে বলল, মাথাটা একটু টিপে দাও, ব্যথা করছে। প্রীতি মুখ ফুলিয়ে বলল, কি দরকার ছিল চিংড়ি মাছ খাওয়ার? এখন অসুখ হচ্ছে কার? রূপক চোখ বন্ধ রেখে ঘোর লাগা কণ্ঠে বলল, তুমি পাশে থাকলে কোনো অসুখ আমায় ছুঁতে পারে না। প্রিয়তমার সংস্পর্শে থাকলেই আমি সুস্থ বোধ করি। তুমি পাশে থাকলে কোনো অসুখ আমায় ছুঁতে পারে না। প্রিয়তমার সংস্পর্শে থাকলে আমি সুস্থ বোধ করি। প্রীতি লাজুক হাসলো। খুঁটিয়ে খুঁটিয়ে রূপককে দেখতে লাগলো।
রূপক চট করে উঠে বসলো। প্রীতি ঝকঝকে বলল, কি হয়েছে? রূপক রূপক দুষ্টু হেসে বলল রূপক দুষ্টু হেসে বলল, আমাকে লুকিয়ে লুকিয়ে দেখা হচ্ছে, এর জন্য কিন্তু শাস্তি পেতে হবে। প্রীতি একটু পিছিয়ে গিয়ে আমতা আমতা করে বলল, আমি কখন আপনাকে দেখছিলাম? আর দেখলে বা আপনার কি? দূরে যান, সরুন। রূপক বাঁকা এসে সামনে আগাতে থাকে আর প্রীতি পিছিয়ে গিয়ে খাটের কারুকার্যের সাথে ঠেস দিয়ে বসে। পিছাবার আর জায়গা নেই। রূপক আস্তে আস্তে প্রীতির মুখের কাছে এগিয়ে ঠোঁটের দিকে তাকলো। মাত্র অধর স্পর্শ করবে তখনই বাধা হয়ে রূপকের হাসি চলে আসে। নাক ডলে আবার এগোতে গেলেই একসাথে হাসির কম্পিটিশন শুরু হয়। প্রীতি প্রথমে মিটিমিটি হাসছিল, কিন্তু এবার খিলখিলি করে হেসে ওঠে। রূপক ক্লান্ত হয়ে অসহায় চোখে প্রীতির দিকে তাকায়। রাতে তরুণের কল পেয়ে রূপক বারান্দায় গিয়ে দাঁড়ালো। প্রীতি উপর হয়ে শুয়ে আছে, বিকেল থেকে পিঠ ব্যথা করছে। রূপক আপাতত একটা পেইন কিলার খাইয়ে দিয়েছে, কাল একবার ডাক্তার দেখিয়ে আনবে। এরকম ছোট ছোট সমস্যাগুলোতে পেইন কিলার খেয়ে ব্যথা কমে রেখে পরে বড় ধরনের সমস্যা দেখা দেয়। তরুণ জানালার রকি আর রাজীব শেখের খোঁজ পাওয়া গেছে, তারা আপাতত চট্টগ্রাম আছে। আগের ফোন আর সিম তাদের গোডাউনে ফেলে এখন নতুন সিম ব্যবহার করছে। নতুন নাম্বার দিয়ে রুবিকে কল করেছিল বিদায় তরুণ রুবির কাছ থেকে নাম্বার নিয়ে লোকেশন ট্র্যাক করে জানতে পেরেছে তারা চট্টগ্রাম। তরুণ সহ আরও কয়েকজন এখনই চট্টগ্রাম রওনা দিয়েছে রকি আর রাজীব শেখকে ধরার জন্য। রূপক তরুণকে সাবধান দিয়ে যেতে বলে লাইন কেটে দিল। আজ সকালে রূপক থানায় যাওয়ার কথা বলে অন্য একটা কাজে সেরে নিয়েছে। মিরন হায়দারকে ধরতেই রূপক আর তরুণ আজ ব্যস্ত ছিল। তাকে আটক করা হয়েছে। এই সপ্তাহে মিরন হায়দারের কাছে 50 জন মেয়েকে চালান করার কথা ছিল, কিন্তু রকি আর রাজীবের কোনো খোঁজ নেই। এখন যদি চট্টগ্রাম গিয়ে তরুণ, রাজীব শেখ আর রকিকে না ধরতে পারে তাহলে অন্য পরিকল্পনা কাজে লাগাবে। মিরন হায়দারকে অবশ্য কল করবে রকি আর রাজীব শেখ মেয়েগুলো বিক্রি করার ব্যাপারে নিয়ে কথা বলতে। আগে যেই গোডাউন মেয়েগুলোকে রাখা হতো এখন সেখানে নেই। পালানোর আগে রকি আর রাজীব শেখ তাদেরকে অন্য কোথাও নিয়ে রেখেছে। এখন অপেক্ষা শুধু সেই কাঙ্ক্ষিত দিনের, যেদিন মিরন হায়দারের ফোনে রকি আর রাজীব শেখের কল আসবে। ফারুক আপাতত ক্লান্ত, সারাদিনই বাসায় বসে থাকে। এখন আর বাড়ি থেকে তেমন বের হয় না। খাওয়ার মন নেই। দিনের বেলা যেমন তেমন, রাত হলে যন্ত্রণাগুলো তিন গুণ উঠে। বুকে অসহ্যনীয় ব্যথা অনুভব হয়। ভেতরটা ভেঙে চুরমার হয়ে যায়। চিৎকার করে কেঁদে নিজেকে হালকা করতে মন চায়, কিন্তু পারে না। মা এমনিতেই ভেঙে পড়েছেন। এখন যদি ফারুক এরকম করে তাহলে ওনার বেঁচে থাকা কঠিন হয়ে পড়বে। কিন্তু প্রতিদিন রাত ঠিক 11টায় স্বপ্নার কবরের পাশে গিয়ে বসে থাকে। আগে যেমন রাত 11টা হলে দেখা করতে যেত। রূপক মাঝে মাঝে ঢুকরে কেঁদে ওঠে। যেখানে স্বপ্নাকে কবর দেওয়া হয়েছে ওই পথ দিয়ে কেউ চলাফেরা করে না। আত্মহত্যা করায় স্বপ্নার জায়গা কবরস্থানে হয়নি, একটা জলাশয়ের পাশেই মাটি খুঁড়ে কবর দেওয়া হয়েছে। কবরের মাটি হাতে নিয়ে হাত নিজের শরীরে মেখে উন্মাদের মতো আচরণ করে ফারুক। এমন দৃশ্য যে কোনো মানুষের হৃদয় কাঁপিয়ে দিতে সক্ষম। ফারুক ধরা গলায় বলল, দেখো, প্রতিদিনের মতো তোমার জন্য ফুলের ভালোবাসা নিয়ে এসেছি, কিন্তু আগে তুমি ফুলটা হাতে নিয়ে বইয়ের ভাঁজে লুকিয়ে রাখতে, আর এখন বই ছাড়াই ফুল শুকিয়ে যায়, অথচ তুমি ছুঁয়েও দেখো না। কেন চলে গেলে আমাকে একা করে? তুমি একটা মিথ্যাবাদী। আমাকে হাজারো প্রতিশ্রুতি দিয়ে সেগুলো পূরণ না করেই চলে গেলে। চলেই যখন যাবে মায়া বাড়িয়েছিলে কেন তবে? গাড়ি এসে থামলো চট্টগ্রামে। তরুণ সহ বাকিরা আগেই একটা রেস্তোরাঁয় ঢুকলো। কাল রাতে সবাই খেয়েছে, এখন অনেক বেলা হয়ে গেছে, অথচ পেটে এখনো কিছুই পড়েনি। খাবার খেয়ে চট্টগ্রামের মেইন শহরে আশেপাশে একটা হোটেলে উঠলো সবাই। 10 মিনিট একটু বিশ্রাম নিয়ে সবাই বেরিয়ে পড়ে রকি আর রাজীব শেখকে খোঁজার উদ্দেশ্যে। 4 ভাগে বিভক্ত হয়ে 4 দল চারদিকে গেল। পুরনো দিনে বেশ কয়েকটা জায়গা খুঁজে ফেলেছে, কিন্তু রকি আর রাজীব শেখের দেখা মিলল না।
সবাই যখন ক্লান্ত হয়ে হোটেলে ফিরে এসেছে তখনও তরুণ, রকি আর রাজীব শেখকে খুঁজে চলেছে। এত সহজে হাল ছেড়ে দিলে চলবে না। তরুণ সামনের একটা গলি থেকে বেরিয়ে আসছে। চারদিক থেকে 4টা গলির মুখ এসে এক জায়গায় মিলিত হয়েছে। রকি হুডিওয়ালা জ্যাকেট পরে বেরিয়েছে ফোনে রিচার্জ করতে। ফোনে ব্যালেন্স নেই, এখানে এমার্জেন্সি একটা কল করা লাগবে। যদি এত রাতে দোকানপাট খোলা থাকে না, মাঝে মধ্যে 2-1টা দোকান খোলা পাওয়া যায় বিধায় রকি বেরিয়েছিল। তরুণ যেখান দিয়ে হেঁটে যাচ্ছিল সেখানে একটা ল্যাম্প পোস্টের আলো জ্বলছিল। আলো এসে তরুণের মুখে পড়ছে। রকি উত্তর দিকের গলি থেকে পশ্চিমের গলিতে যাচ্ছিল, কিন্তু লাইটের আলোয় তরুণের চেহারা স্পষ্ট হতে আগ পিছ না ভেবে পিছন দৌড় লাগালো। উত্তর দিক থেকে কারো দৌড় শব্দ শুনে তরুণ সেদিকে ছুটল। উত্তরের গলির সাথে আরও 2টা গলি মিলিত হয়েছে। তরুণ সামনে গিয়ে রূপকের মুখোমুখি হলো। রূপক পা দিয়ে মাটিতে আঘাত করে বলল, শিট, পালিয়েছে। রূপক লম্বা শ্বাস ফেলে বলল, প্রীতিকে সকালে ডাক্তার দেখিয়ে গাড়িতে। তরুণ অবাক হয়ে বলল, তুই কখন আসলি চট্টগ্রাম? রূপক লম্বা শ্বাস ফেলে বলল, প্রীতিকে সকালে ডাক্তার দেখিয়ে গাড়িতে উঠেছি, একটু আগেই এখানে এসে পৌঁছেছি। গাড়ি থেকে নেমে আসার সময় রকির মতো কাউকে দেখে পিছু নিলাম, কিন্তু শিওর ছিলাম না। দক্ষিণ থেকে উত্তর দিকে উল্টো দৌড় আসতে দেখে মুখ দেখে শিওর হলাম ও রকি। হয়তো তোকে দেখে উল্টো দৌড় লাগিয়েছে, কিন্তু হাত ফসকে গেছে। তরুণ বলল, এখন কিন্তু ওরা সাবধান হয়ে যাবে। আমরা যে ওদের খুঁজতে খুঁজতে চট্টগ্রাম পৌঁছে গেছি সেটা জেনে এখন নিশ্চয়ই তারা শহর পাল্টাবে। রূপক হাঁটতে হাঁটতে বলল, ওরাও কম চালাক না। ওরা জানে আমরাও তারা অন্য শহরে উঠেছে, তবে ভেবে চট্টগ্রাম থেকে চলে যাব অন্য কোথাও খুঁজতে, আর তারা চট্টগ্রামে থেকে যাবে। চারদিকে চোখ কান খোলা রাখতে হবে। তরুণ ভাবুক হয়ে বলল, আগে তো ভেবে দেখিনি। রূপক তাড়া দিয়ে বলল, বাসা কোথায় নিয়েছিস? সেই কখন থেকে হেঁটে চলবে।